প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। এই আয়োজনে আমরা দেখাবো কিভাবে আওয়ামী লীগের পেজ ডিজিটাল মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে জামাত শিবির। তথ্য প্রমাণের ভিত্তিতে এই আলোচনায় অংশ নেবেন তারেক হাসান বিপ্লব। আপনাদের সবার পরিচিত, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন বিষয় তিনি কথা বলেন, প্রচারে থাকেন, সমালোচনায় থাকেন, নানান প্রশংসা এবং বিতর্ক নিয়ে তারেক হাসান বিপ্লব তিনি আমাদের মাঝে পরিচিত। তো তিনি যুক্ত হবেন। একটি ত্রুটি ঘটেছে ওনার ব্যক্তি জীবনে, অর্থাৎ তিনি যেখানে থাকেন বাসস্থানজনিত কারণে তিনি একটু হয়তো তার যুক্ত হতে লেট হবে। তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টি দেখানোর যে আসলে কী ঘটেছে। আওয়ামী লীগের পেজ কিভাবে শিবিরের দখলে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলো কেন আমাদের মনে হচ্ছে যে এটা জামাত শিবির নিয়ন্ত্রণ করছে। তো সেই মনে হওয়া থেকে তথ্য প্রমাণ সবই আপনাদের সামনে উপস্থাপন করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা মনে করছেন এই লাইভ শোটি শেয়ার করা যেতে পারে, তারা শেয়ার করতে পারেন। এবং যথারীতি স্বাগত জানাই আপনাদেরকে যারা যুক্ত হয়েছেন। কমেন্ট করছিলেন সময় হয়ে গেছে কেন শুরু করছি না। আমি তারেক হাসান বিপ্লব ভাইয়ের জন্য অপেক্ষা করছি এখনও। আমি আশা করি তিনি যুক্ত হবেন, তার সেই সমস্যাটি সমাধান করতে তিনি পারবেন। তো চলুন একে একে দেখা যাক আসলে কি ঘটেছে। আওয়ামী লীগের পেজ কিভাবে জামাত শিবিরের দখলে, সেটার প্রমাণ তো নিশ্চয়ই দেখা উচিত। দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি তারা দিয়েছে লিখিত। দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে কোনো প্রোফাইল পিকচার নেই, 4.3 মিলিয়ন ফলোয়ার্স। আপনারা জানেন আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল গরুর খামারে পরিণত হয়েছে। এই কথাটি বারবার বলেছি, আপনারা অনেকে এখানে আপত্তি করেছেন যে না, কেন এভাবে বলা হচ্ছে। চলুন তার একটা প্রমাণ দেখি। 1 ঘন্টা আগের এটি পোস্ট, 2 ঘন্টা আগের একটি লাইভ, তারপরে আবার 2 ঘন্টা আগের আরেকটি লাইভ, আবার 3 ঘন্টা আগের একটি পোস্ট, 3 ঘন্টা আগের আবার একটি পোস্ট, 4 ঘন্টা আগের। এবং এগুলো এক একটা লাইক কমেন্ট দেখেন। প্রায় 5 মিলিয়ন পিপলের, মানে প্রায় 50 লাখ মানুষ যে পেজটাকে ফলো করেছে, সেখানে লাইক পড়ে 300টা, মানে 500টা তো লাইক পড়লেও ধরতাম যে আচ্ছা 50 লাখে 500, মানে পার্সেন্টেজ চিন্তা করেন। 4 ঘন্টা আগে এটা এই পোস্টটি দেওয়ার পরে আওয়ামী লীগের লোকজনই হাহা টাহা দিয়েছে আর কি। এটা কি, আমি এই টুইস্ট একটু পরে বলছি যে তারা কিভাবে জামাত শিবিরের দখলে চলে গেছে। 5 ঘন্টা আগের পোস্ট দেখেন, যেগুলো হাহায় ভর্তি, মানে জামাত শিবিররাই এখানে মনে রিয়াক্ট করেছে। আবার দেখেন 5 ঘন্টা আগের আরেকটা পোস্ট, যেখানে 132টা লাইক। 6 ঘন্টা আগের একটা পোস্ট, ইংরেজিতে যেহেতু লিখেছে ভালোই লিখেছে। তারপরে 6 ঘন্টা আগের একটা লাইভ দেখতে পাচ্ছেন। আবার দেখেন 7 ঘন্টা আগের একটা পোস্ট। মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যে পোস্ট প্রসব করা হচ্ছে, আওয়ামী লীগের লোকজনের কি কোনো কাজ নেই সারাক্ষণ এখানে বসে বসে কি এগুলো দেখবেন? মানে ওরা মনে করে, কি যারা পেজ চালাচ্ছে ওরা মনে করে যে যে দাদন আমরা পাচ্ছি সেটা হালাল করে নিচ্ছে আর কি। এখন আমি ওই পোস্টের প্রসঙ্গে যাই। দেখেন, একটি পোস্ট করা হয় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল, যেখানে বলা হয় শক্তি, অর্থ আর সামরিক সমর্থন থাকে জামাত শিবিরের সাংগঠনিক কাঠামো বাংলাদেশের যে কোনো দলের চেয়ে তৃণমূলের শক্তিশালী, এটা রাজনীতি সচেতন যে কেউ জানেন। জামাত শিবিরকে এখানে গ্লোরিফাই করা হয়েছে। তারপরে এটা খুবই ইন্টারেস্টিং, তারা বলছে এই আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই জায়গাটি পড়ুন যে একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, ওই যে দাঁড়ান আমি দেখাই, এটা না দেখাইলে হবে না। ওই যে আবু সাইদ, মারো মুঝে মারো। তো তারপরে তারপরে এখন দোষ হয়েছে পুলিশের, দোষ হয়েছে আওয়ামী লীগের। তো সেটাকে আবার আওয়ামী লীগের পেজ থেকে গ্লোরিফাই করা হয় শহীদ আবু সাইদ, এবং সেই অভ্যুত্থানের নাম কি? জুলাই গণ অভ্যুত্থান। অর্থাৎ আওয়ামী লীগকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেটি স্বয়ং আওয়ামী লীগের ফেসবুক পেজ স্বীকার করে নিল। তালিয়া চালিয়া কালিয়া। তো একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ অন্যান্য যোদ্ধাদের প্রতি
শ্রদ্ধা জানানো হয়, তবে জুলাই বিপ্লবের শহীদদের নামের পাশে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম বসানোকে সচেতন মহল জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের অবমাননা হিসেবে দেখছেন। জুলাই চেতনা, জুলাই স্পিরিট, জুলাই শহীদ, জুলাই বিপ্লবী, বাহ ক্যা বাত হে, ক্যা বাত হে। আর এটা শুধু বাংলায় না, ইংরেজিতেও পোস্ট করেছে, দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনশট। তো এই হচ্ছে আওয়ামী লীগ। মানে চিন্তা করেছেন কারা চালায় আওয়ামী লীগের পেজ? অতীতে আমি অন্ততপক্ষে খুব শক্তভাবে বলে এসেছি যে আওয়ামী লীগের ডিজিটাল প্ল্যাটফর্ম এটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। ক্ষমতায় থাকাকালীন সময় আমি বলেছিলাম আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটাও থাকবে না যদি তারা বিপদে পড়ে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সিকিউরিটি সেফটি যেখান থেকে দেওয়া হয় ডিটেকটিভ ডিপার্টমেন্টের সেই সাইবার সিকিউরিটি ইউনিট, সেখানে জামাত শিবির বসে আছে। আনঅফিসিয়াল কিছু এমপ্লয়ি রিক্রুট করা হয়েছে যারা জামাত শিবিরের, এবং তাদের দখলে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের মেইন ব্যক্তি যারা মুখপাত্র, তাদের পেজ প্রোফাইল, তাদের নিরাপত্তা দেওয়ার নামে অ্যাডমিনশিপ নিয়ে রেখেছে এই জামাত শিবিরের ছেলেপেলেরা। আমি কিভাবে জানতাম? আমার পেজ হ্যাক করেছিল সরকারি টুলস ব্যবহার করে, এবং ডিজিটাল ফুটপ্রিন্ট আমি তথ্য প্রমাণ পেয়েছি এটা হয়েছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে, এবং এর নেতৃত্বে রয়েছে রাজীব ফারহান নামের একজন পুলিশের কর্মকর্তা এবং তার ফ্রেন্ড নাজমুল হাসান পালিয়ে ব্রিটেনে চলে যেতে পেরেছে। তার কুকীর্তি সম্পর্কে আমি জানি, কিন্তু আমার পেজে সরাসরি সে হ্যাক করেছে এটা আমি বলবো না, তবে এই গ্যাংয়েরই সে একজন। তো যাই হোক, আওয়ামী লীগের লোকজন সেগুলো কর্ণপাত করেনি, তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভে অনেক কিছুই কানে ঢোকে না, কানে পানি যায় না, তো যায়নি। পতনের পরে কেন নয়, কেন আওয়ামী লীগের পেজ এখনও জামাত শিবিরের দখলে? শোনেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটালাইজেশনের যে উদ্যোগ নিয়েছে এবং সেগুলোর যে বাস্তবায়ন করেছে, সেগুলো আর প্রমাণের অপেক্ষা রাখে না, সেই জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ। আমরা একসময় ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা যখন বলতেন আমরা শুনতাম, আবার রাজাকারের বাচ্চারা হাসাহাসিও করতো। কিন্তু সজীবজের জয়ের ইনিশিয়েটিভ এবং সেগুলোকে এক্সিকিউট করা, সেই ব্যাপারগুলো আওয়ামী লীগ করেছে এবং তাদেরকে ধন্যবাদ। তারেক হাসান বিপ্লব আমাদেরই আরেকটা শোতে এসে বলেছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্ন দেখেছে এবং সেটার অনেকটা বাস্তবায়ন করেছে ঠিকই, কিন্তু নিজের দলের ফেসবুক পেজ, নিজের দলের ডিজিটাল মাধ্যমগুলো বা কর্মীদেরকে তারা ডিজিটাল করতে পারেনি। এটা চূড়ান্ত সত্য কথা। তারেক হাসান বিপ্লব নিশ্চয়ই আমাদের মাঝে খুব শীঘ্রই যুক্ত হবেন, তবে এই সত্য কথাটি তিনি বলেছেন এবং খুবই সুন্দর কথা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের সমর্থক বাংলাদেশের সবচেয়ে বেশি, এবং আওয়ামী লীগের কাউন্টার পার্ট হচ্ছে বিএনপি, এবং বিএনপি একটি ক্লাব যেখানে অনেকগুলো গোষ্ঠী এসে মিলিত হয় এবং তাদের কোনো চেতনার ঠিক ঠিকানা নেই, আদর্শে কোনো ঠিক ঠিকানা নেই, এবং এই মানে আওয়ামী বিরোধী রাজনীতি যাদের পুঁজি, সেই দলটিকে অনেকেই আওয়ামী লীগের সমমর্যাদায় হিসাব করেন। আমি এটা করতে রাজি না। অনেকেই আওয়ামী লীগের পক্ষে এই ইলেকশনে, সো কল্ড ইলেকশনে বিএনপির পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিল। তাদের ধারণা যে জামাতকে ঠেকাতে গেলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমার অবস্থান কী ছিল, ভূমিকা ছিল, আপনারা জানেন। এই ইলেকশন বর্জন করার জন্য সবসময় বলে এসেছি, কখনোই যে আচ্ছা জামাতের বিকল্প হিসাবে বিএনপিকে ভোট দেন এই কথাটা আমি বলিনি, কারণ বিএনপি জামাতের আরেক রূপ। জামাত সরাসরি ক্ষমতায় আসলে বরং আমাদের লাভ হতো। কী লাভ হতো? যে তারা যেভাবে ক্ষমতায় আসার আগেই নারীদেরকে বেশ্যা খানকি বলে গালাগালি করেছে, যেভাবে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে দেবে, যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করেছে, যেভাবে ধর্ম ব্যবসা খুল্লা করেছে, তাতে বাংলাদেশের যারা মুসলমান, যারা কিনা এই জামাতে ইসলামী নামটা শুনে আবেগে আপ্লুত হয়ে তাদেরকে আল্লাহর দল মনে করতো, তাদের কানে কিন্তু পানি ঢুকেছে। তারা বুঝে গেছে জামাত শিবির মুনাফিক, এবং তাদের আসল চিত্র দেখে ফেলেছে। তারা যদি ক্ষমতা দখল করতে পারতো তাহলে আরও বেশি মানুষ, এই দেশের সাধারণ মানুষ ঝেঁটিয়ে এদেরকে বঙ্গোপসাগরে ফেলতো। এরা তো আর ভারতে পালিয়ে যেতে পারতো না, বঙ্গোপসাগরে এদের মানে একমাত্র জায়গা হতো, সেটা ভালো ছিল। এখন যেরকম বিএনপির ব্যানারে জামাত শিবির করছে কি, রাজাকারদের শোক দিবসের জন্য প্রস্তাব এনেছে, শোক ঘোষণার প্রস্তাবনা, এবং সেগুলো বাস্তবায়ন হবে। তারা সংসদ ভবনটাকে মব ভবন বানিয়ে ফেলেছে, মব করেছে সংসদে,
এটি বিএনপির ছত্রছায়া করেছে, এটা সম্ভব হয়েছে বিএনপির কারণে। তো বিএনপির মাথার উপরে কাঁঠাল ভেঙে জামাত অনেক কিছুই করবে, আপনারা তেমন কিছু বলতে পারবেন না। যে সকল প্রগতিশীলরা বিএনপিকে ডেকে এনেছিলেন বা মনে করেছেন বাহ কী চমৎকার, তারা ঠিকই চিৎকার দিয়ে কাঁদবেন এবং এই কান্নার জন্য অপেক্ষা করছি। ফিরছি আওয়ামী লীগে। আওয়ামী লীগ বাংলাদেশে ভোট দিতে পারেনি, বা দেশে আসলে তেমন কোনো নেতা নেই, সবাই পালিয়ে গেছে এবং অর্থ লুটপাট আত্মসাৎ করেই পালিয়ে গেছে। আজকের এই লাইভের থাম্বনেল দেখতে পাচ্ছেন, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং সিআরআই তন্ময়ের ছবি রয়েছে। সিআরআই তন্ময়কে আমি বলছি। তো এই ধরনের চোর বাটপার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ভূমিকা এবং এই দলের অধপতনের ক্ষেত্রে তাদের যে মহান ভূমিকা, তার কোন কোন ঘটনাকে আপনারা অস্বীকার করবেন? উপায় নেই তো। যদি আপনারা আমার সাথে দ্বিমত থাকে নিশ্চয়ই জানাবেন। এখন বলা হচ্ছে যে 50% মতো বাংলাদেশে ভোট দেওয়া হয়েছে, এগুলো মিথ্যা কথা। এই ভোট এগুলো হচ্ছে যে মানে আজকের ভোট গতকাল বিকেলেই হয়ে গেছে, মানে মাগরিবের আগের ভোট। তো যাই হোক, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগের কী করতে হবে? আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতিতে ফিরতে হবে। মাঠের রাজনীতি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র। মাঠের রাজনীতিতে ফিরতে গেলে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় হতে হবে। কারণ কি, আপনি কোন মাধ্যমে আপনার নেতাকর্মীদেরকে জানাবেন? বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেল আওয়ামী লীগের বক্তব্য শোনাবে? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে যেরকমভাবে তারেক জিয়াকে কোর্টের নির্দেশে নিষিদ্ধ করে রেখেছিল বাংলাদেশের মিডিয়া থেকে, আওয়ামী লীগের ক্ষেত্রে তাই ঘটেছে। অফিসিয়ালি তো আওয়ামী লীগ নিষিদ্ধ। বিএনপি এত ভালো এসে কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা আমরা আশা করেছিলাম প্রত্যাহার করবে, কিন্তু সেই কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। তো আপনাকে ফেসবুক, ইউটিউবের দ্বারাই তো আপনার নেতাকর্মীদের কাছে পৌঁছতে হবে। এখন প্রতিদিন যদি 100টা করে পোস্ট করেন, পেজটাকে যদি গরুর খামার বানিয়ে ফেলেন, তাহলে কোন নেতাকর্মীর সাধ্য আছে আতসী কাজ দিয়ে খুঁজে খুঁজে যে আচ্ছা আমরা তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপারে কি আহ্বান আছে সেটা জানা যাবে? একটা দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নেত্রী, যাকে কিনা আপমর সকল আওয়ামী লীগের নেতাকর্মী যে কোরামের যে গোত্রের হোক না কেন, এক বাক্যে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ওন করেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার কোনো পেজ নেই। তিনি এই বাংলাদেশটাকে ডিজিটাল করেছেন, ডিজিটালাইজেশনের জন্য তার বড় একটা ভূমিকা ছিল। এগুলো বলেছেন, আমরা শুনেছি, প্রমাণও পেয়েছি। কিন্তু তার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, টুইটার অ্যাকাউন্ট নেই। কেন নেই? কেন থাকবে না? তাহলে রাজনীতিতে আসছেন কেন? ঘোমটাই যদি দেবেন তাহলে নাচতে নামছেন কেন? আরে সিরিয়াস বিষয়। আমাদের পাশের দেশ ভারত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করছি না। শেখ হাসিনা কোন দিক থেকে নরেন্দ্র মোদীর চেয়ে যোগ্যতায় কম রয়েছেন? শিক্ষায়, ভাষা ব্যবহার এবং যে শান্তভাবে কথা বলা, যে ডিপ্লোম্যাসি, তাঁর কোনটা কম? তো নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল আছে, ফেসবুক পেজ আছে, নিয়মিত সেখান থেকে পোস্ট করা হয়। শেখ হাসিনার কেন নেই? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফেসবুক পেজ, প্রোফাইল রয়েছে, যেখান থেকে তাঁর দলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। কিন্তু গরুর খামার সেগুলো বলে আমার মনে হয়নি। আমি বিজেপির পেজেও গিয়ে দেখেছি নরেন্দ্র মোদীর মানে পোস্টগুলো, মানে তার তো টিম আছে লেখার জন্য, কিন্তু খুব প্রিসাইজ নেতাকর্মীদের উদ্দেশ্যে, দলের বা ভারতের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য হয় লাইভ, মানে লাইভ কজন দেখে? আমরা নিয়মিত লাইভ করে যাই, আমি জানি পুরো লাইভ কয়জন দেখেন? কার এত ধৈর্য? আর ওই শোগুলোতে এত গোছালোও হয় না। সঞ্চালকের ঠিক নেই, উপস্থাপনের ঠিক নেই, কি বলবে তাও জানে না, কি বলতে হয় তাও জানে না, মানে কি জানে না তাও জানে না। তো এইভাবে অন্ধকারের মধ্যে রাখার অধিকার কি আওয়ামী লীগের আছে এই তৃণমূলের নেতাকর্মীদেরকে? যারা চোরটা লুটপাটকারী, তারা তো পালিয়ে যেয়ে এখন বউ বাচ্চা নিয়ে হানিমুন পিরিয়ড পাঠ করছে, ফেসবুকে সেগুলো দিচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা দেখছেও, তাদের নিয়ে আর কিছু বলার নেই। দেশে অবস্থান করা এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার আপনার কোনো অধিকার নেই। তাদের জীবন জীবিকার উপরে প্রভাব ফেলা, ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই। তারা শুধু বঙ্গবন্ধুর রাজনীতিই করেছিল। অপরাধ করলে তো পালিয়েই যেত আপনাদের মতো। তাদের কাছে পালিয়ে যাওয়ার টাকা পয়সা থাকলে তো আর দেশে বসে মার খেত না। এই পুরো শীতকালটা, এর আগের শীত কাটিয়েছে বনে জঙ্গলে মশার কামড় খেয়ে, খড়ের মধ্যে মুখ গুজে শরীর ঢুকিয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করেছেন। মানে সুশিক্ষিত মানুষজন সেই বনে বিলে যেয়ে মাছ ধরে খাচ্ছে। আরে কি অপরাধ করেছে তারা? আর আপনারা ফেসবুক পেজে এসে জামাত শিবিরের প্রচার করছেন, জুলাই যোদ্ধা। এই অধিকার আপনাদের নেই।
এতদিন ছিল যে আপনাদের দল, আপনারা কি করবেন, কিন্তু এখন আপনারা আপনাদের আপনাদের কর্মী সমর্থকদের বিপদে ফেলে দিচ্ছেন। আরে এটা কোন ধরনের প্রহসন? দেখেন, আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তেমন কিছুই আর অবশিষ্ট নেই, গোপালগঞ্জ ছাড়া। ভেঙে চুরে অপমান অপদস্থ করে কি বাকি রেখেছে? এই কাজগুলো আপনারা করেছেন। যখন মামুনুল হকের চিৎকারে সেই ধোলাইপাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরিয়েছেন, সুপ্রিম কোর্টের সামনে দেবী থেমিসের মূর্তিকে যখন ভাস্কর্যকে, ন্যায়ের দেবী এই ভাস্কর্যকে শেখ হাসিনা যখন অশ্লীল বলেছিলেন, আমাদের দেশীয় কাপড় চোপড় নয় বলেছিলেন, সেদিনই এই মূর্তি ভাঙা কর্মসূচি আপনি অ্যাপ্রুভাল দিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। আমি প্রশ্ন করব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব কোড আপনার দলের দালালেরা পরে, বঙ্গবন্ধুর এই মুজিব কোডটা কবে বাঙালির পোশাক হয়ে গেল? মদিনা সনদ নিয়ে এসে বলছেন এই দেশ চলবে মদিনা সনদে। মদিনা সনদ কবে বাংলাদেশের হলো? এই ভূমির বিরুদ্ধে যতবার আওয়ামী লীগ গেছে ততবারই পতন হয়েছে। হাসান মাহমুদের মতো অসৎ বাটপার চোর, সে হেফাজতকে কোলে তুলে নিল, শেখ হাসিনাকে বোঝালো, হেফাজতকে কোলে নিলেন। ফলাফল কি পেয়েছেন? কোন মোল্লা কাপড়টা খুলে তাদের সেই 3 ইঞ্চি দেখিয়ে নাচেনি আওয়ামী লীগের পতনের পর? এই বলৎকারকারী পানখোর মোল্লাদেরকে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়েছেন। পাবলিক বিদ্যালয়গুলো কিভাবে শিবির দখল করে নিয়েছে এবার কেমন লাগে? এনসিপির প্রধান সারির গুন্ডাগুলোর বেশিরভাগই তো মাদ্রাসা থেকে আসা। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে, দেখেন হাসনাতকে, ফার্জিস ওই কাকে, এদের খুঁজলে বেশিরভাগই ওই হয় সরাসরি মাদ্রাসায় পড়েছে, মাহফুজ থেকে শুরু করে, অথবা পড়েছে স্কুলে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের ওই যে বিভিন্ন ইসলাম শিক্ষার নামে যে জিহাদ শেখানো এবং কিভাবে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে সেই দীক্ষা তারা নিয়েছে জামাত ইসলামের বিভিন্ন কোচিং সেন্টার এবং বিভিন্ন তাদের সো কল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং তাদের টার্গেট ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে করে হোক আমাদের ছেলেপেলেকে ঢোকাতে হবে। এরা বলে না কোটা না মেধা, এদের কথাবার্তা শুনে তো বুঝতে পারেন পেটে তো বিদ্যা বুদ্ধি কিছু নাই। একটা জামাত শিবিরের ছেলেপেলের বক্তব্য দেখান যেই বক্তব্যের মধ্যে প্রজ্ঞা আছে, যেই বক্তব্য শুনতে মনে হয় বঙ্গবন্ধু দ্য লাইট হিসেবে একজনকে দেখান। আরে শেখ মুজিবুরের এই এক তর্জনী দেখে বা এক কণ্ঠে লক্ষ কোটি মানুষ রাস্তায় এমনি ডাকে নাই। শেখ মুজিব মানুষকে পয়সা দিয়া লোভ দেখায় আনে নাই। কথা বলতে কিভাবে হয়, মানুষের মধ্যে পৌঁছাতে কিভাবে হয়, এটা যে একটা আর্ট, সেটা বঙ্গবন্ধু জানতেন। নেতা এটাকে বলে। সেই বঙ্গবন্ধুর দলকে কাউন্টার করতে একটা জামাত শিবির দেখান তো তাদের। আচ্ছা, গুড়া থেকে বাদ দেন, বুড়াদের যান, এই জামাতের সে রাজাকারের গুলার দিকে তাকান, কোনটার বক্তব্য শুনলে আপনার মনে হয় যে না বক্তব্য একটু শোনা উচিত? আওয়ামী লীগের হয়ে কথা বলেন নিঝুম মজুমদার, তাঁর কথাবার্তা শোনেন। আর এই জামাতি ব্যারিস্টারগুলো দেখেন, SM শাহরিয়ার কবির দেখেন না, এই ব্যারিস্টার ফুয়াদ, কথা শুনলে মনে হয় জুতাটা খুইলা ঠাস করে দুটা বাড়ি দেয়, বাটা আগে পড়াশোনা করে আয়। কিসের ব্যারিস্টার? নামের সামনে ব্যারিস্টার লাগাই দেয়। এই যে গোলাম আজম বাইতুল মোকাররমের সামনে তার জুতা দিয়ে মানুষ পিটাইছে, নামের পেছনে লাগায় অধ্যাপক, কোর্সে মাস্টারে আছে, ঠিক আছে। শিক্ষকরা তো ভালো হয়, অবশ্য শিক্ষকরা বদ হয়, আসিফ নজরুল দেখলে তো বোঝা যায়। তো এই ধরনের গোলামের পুতেরা কথা বলে, তো তারা আবার বলে কোটা না মেধাবী তারা বলে। তো তারা জানে তারা মেধাবী না, এটা আওয়ামী লীগ না জানলেও এই রাজাকারের বাচ্চারা ঠিকই জানে তারা মেধাবী না। ফলে কি করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগকে পয়সা দিলে ভর্তি হওয়া যেত। যেখানে খুব কড়া এক্সাম হতো সেখানে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহ করতো, ওই যে ATM কার্ডের মতো। এইখানে আমি জেলের ভেতরে এই ধরা পড়া খেয়ে যে জেলে যাওয়া লোকজন ছেলেপেলেরে জিজ্ঞেস করেছে কিভাবে কারা, একাধিক ছেলেরা বলেছে তারা ছাত্রলীগের কাছ থেকে 5 লাখ 6 লাখ টাকার চুক্তিতে এই ধরনের ডিভাইস নিয়েছে। এবং এদের মধ্যে যারা ধরা পড়েছে তারা ধরা পড়েছিল কারণ তারা বাবা টাবা খেয়ে এক্সাম দিতে গেছিলো, কথাবার্তার অসংলগ্ন ছিল বলে সন্দেহ হয়েছে, খুঁজে তাদের ডিভাইস পেয়েছে। তো এই ডিভাইসগুলো কীরকম, ATM কার্ডের মতো একটা ডিভাইস থাকে, এইখানে লুকিয়ে রাখতে হয়, ফুলাতা শার্ট পরতে হয়, ওটা ফোনের কাজ করে এবং খুবই মাইক্রো এয়ারপিস থাকে, যেগুলোর মধ্যে যে ব্যাটারিগুলো থাকে ওয়ান টাইম ধরেন 2 ঘন্টা ব্যাকআপ দেয়, ওটা কানের ভেতর থাকে। এইখানে ATM কার্ডের মতো যে ডিভাইস ওটার সাথে ওটা কানেক্টেড থাকে, বাইরে থেকে প্রশ্নের উত্তরগুলো বলে দেয়। মেধাবীরা এইভাবে এক্সাম দেয়। তো জামাত শিবির এইভাবে এইসব জায়গায় টাকা দিয়ে তাদের ছেলেপেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে এবং বড় বড় করে চিৎকার দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে সার্জিস বলেছিল না আমার শেখ মুজিব, দেখেন প্রত্যেকটার প্রোফাইলে গেলে সব কটা আওয়ামী লীগের দালাল ছিল, ছাত্রলীগের গুন্ডামি করেছে, হেলমেটের তলায় ছিল। তো এই কাজগুলো যে আওয়ামী লীগের ঘটছিল, এটা দেখভাল করবে কে?
বরং হাসান মাহমুদরা আরও বেশি জামাত শিবিরের সাথে কিভাবে এক হয়ে যাওয়া যায়, কিভাবে মোল্লা এই তেতুল হুজুর ওর তো মামা এই হাসান মাহমুদের, সে বুঝিয়েছে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ ইসলামীকরণ, আওয়ামী লীগকে মানুষ হিন্দু বলে, ও নিজে নাস্তিক হয়ে পিনাকির মতো নাস্তিক আর কি। তো এই আওয়ামী লীগকে ইসলামীকরণ মানে গোমাশা, তো এটা করেছে এবং তার ফলাফল আপনারা দেখেছেন জামাত শিবির কীভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল। ছাত্রলীগের বিভিন্ন পোস্ট পদবি কে দিত? ওবায়দুল কাদের। দেখেন আগের এই জাকির টাকির এর তো জামাত শিবিরের। এরপরে এই যে সিআরআই তন্ময়, সিআরআই কি করেছে, কি বলেছিল যে 3 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করেছি, এরা জয় বাংলা কনসার্ট তৈরি করতো, শিল্পীদেরকে খেপিয়ে তুলেছে, আওয়ামী বিরোধী করে ফেলেছিল এই সিআরআই। কনসার্ট বিভিন্ন আয়োজন করতো বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুকে মুখ বেচে শিল্পীদের টাকা দিত না, অপমান অপদস্থ করতো। তাদের মতো করে আওয়ামী লীগকে না চাটলে তাদেরকে অপমান করতো, বাংলাদেশে অন্য জায়গায় পারফর্ম করতে দিত না। এই জুলাই জঙ্গিদের কথায় যেভাবে শিল্পীরা নেচেছে, যেভাবে আমাদের সমাজের সূর্য সন্তানরা তারা পক্ষ নিয়েছিল এই জুলাই জঙ্গিদের, কারণ ছিল আওয়ামী লীগের এই গুন্ডারা বিষিয়ে তুলেছিল তাদেরকে। আমি বাংলাদেশের আপনি যদি এখন বেঁচে থাকা প্রধান সুরকার, সঙ্গীত নির্মাতার নাম বলেন, আমি ডিটেইলে তাদের সাথে কথা বলেছি, যতজনের নাম বলবেন 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকের সাথে কথা বলেছি। তারা কেন জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন এবং এর পক্ষে অনেক দিন ধরে সাফাই গিয়ে গেছিলেন, তাদের সাথে তো আমার এখন পরিচয় না, অনেক পুরনো, আমি তাদের চিনি। তারা তো আদর্শিকভাবে এই জুলাই জঙ্গিদের যাওয়ার কথা না। তারা বলেছিলেন কোথায় কোথায় এই সিআরআই, এই আওয়ামী লীগের গুন্ডারা তাদের উপরে নির্যাতন চালিয়েছে, ক্ষতি করেছে। আমার তো পাসপোর্ট কেড়ে নিয়েছে, বাবা মাকে ধরে নিয়ে টর্চার করেছে আওয়ামী লীগ। কীভাবে আপনি আশা করেন যে আমি আওয়ামী লীগের পতন দেখে বলবো যে না পতন হোক না? আমি কাপড়টা খুলে ওই হেফাজতি মোল্লারা যারা সুবিধা পেয়েছে ওদের মতো করে স্বাধীন বলি নাই, চুপচাপ ছিলাম। কিন্তু যে খুব খারাপ লেগেছে তাও বলবো না। নির্যাতন করতে 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 একটা মানুষকে দেশ ছাড়া করে একদম দেয়ালে পিঠ ঠেকে দেবেন, দেশে থাকা তাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাবেন। হাসান মাহমুদরা এগুলো করেছে, কে এটার প্রতিবাদ করেছে? কোন আওয়ামী লীগের করেছে? বাংলাদেশে একজন নাগরিকের আপনার পাসপোর্ট নিয়ে গেছেন, ডিজিএফআই দিয়ে গুম করাইছেন, কি করছি আমি? কারে মারছি বাংলাদেশে? কথা বলেছি, কথা ভালো লাগবে না, ব্যাস ঠিক আছে, জেল পর্যন্ত নেন, জামিন হওয়ার পরে আবার গুম করেন কেন? মানে একটা মানুষকে কতটা নির্যাতিত, এখন এগুলোর ফল পেয়েছেন না? যাদের নিয়ে পীড়িত করেছেন তারা কিভাবে ছুরি মেরেছে। আমরা তো কেউ ছুরি মারিনি, আপনাদের সাথে গাদ্দারি করেছি, নিমক খাই নাই, নিমক হারামিও করি নাই। তো এখন এই কথাগুলো বলছিলাম মনে করানোর জন্য আপনাদেরকে, যারা কর্মী সমর্থক আছেন। দেখেন এখন এসে গতকাল অর্থাৎ পতনের 2 বছর হয়ে গেলেও আওয়ামী লীগ, মাসুদ ভালো হয়ে গেলেও আওয়ামী লীগ ভালো হইল না। তাদের পেজ এদের দখলে। এখন আওয়ামী লীগ ফিরবে কিভাবে? তাদের ডিজিটাল মাধ্যম এখনও জামাত শিবিরের দখলে। এবং এটা অনেকে বলেছেন এগুলো এডিট করা যায়, তাদের একটু পড়ে শোনাই, আওয়ামী লীগের পেজ থেকে বলছে। এবং এটা আরও শেমফুল, তাদের লজ্জা শরম বলে কিছু নাই। দেখেন পড়ি, জুলাই জঙ্গি হামলা, সন্ত্রাস এবং আমাদের কিছু কথা। দেখেন এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, কোথায় হ্যাশট্যাগ দিতে হয় তাই সেটাও তারা জানে না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত ও এর বাইরে আওয়ামী লীগের যত কর্মী সমর্থক অ্যাক্টিভিস্ট আছেন সকলের প্রতি আমাদের ALBD অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশ টিম, ALBDকে এই জামাত শিবির রাজাকারেরা BAL বলে। আসলে আওয়ামী লীগের ইংরেজি ফর্ম হচ্ছে ALBD, আওয়ামী লীগ বাংলাদেশ। আমি ওই স্ক্রিনে দেখেই পড়ি, না আমার এটাতে পড়তে ওকে। ALBD টিম ক্ষমা প্রার্থী। ALBD টিমটাকে ওরা কে, কি তাদের পরিচয় আমরা জানি না, জানার দরকার নেই, আওয়ামী লীগ শেখ হাসিনা জানলেই হবে। তারা বলছে আমাদের অসাবধানতাজনিত ভুলের কারণে আপনারা চরমভাবে মর্মাহত হয়েছেন, হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের প্রচারণা ও অন্যান্য কাজে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করি যাতে বাস্তবতা প্রশ্নবিদ্ধ না হয়। দেখেন তো কি বলেছে, আমাদের অসাবধানতাজনিত ভুলের কারণে। এটা অসাবধানতাজনিত ভুল, এটা অসাবধানতাজনিত ভুল নাকি ম্যাটিকুলাসলি ডিজাইনড একটা বার্তা? যেভাবে আওয়ামী লীগকে জামাতি বানানো হয়েছে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, সাধারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের আল্লামা লীগ বানানো হয়েছে, এটা কিন্তু জামাত খুব ভালো করে জানে, হোয়াট টু ডু, হাউ টু ডু, অ্যান্ড দে হ্যাভ সাকসেসফুলি ডান দ্যাট। তো এই দেখেন এরা এসে এখনও মানে এই টিমটা মানে বলছে যে আমরা এটা করেছি, স্বীকার করছি,
কিন্তু এটা অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। ওকে, 2024 সালের জুলাই আগস্ট ও হত্যাকাণ্ডের পর জুলাই আগস্ট সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পর থেকে অনলাইনে আওয়ামী লীগের স্বপ্রণোদিত অ্যাক্টিভিস্টরাই দলের হতাশ ও দিশাহীন কর্মী সমর্থকদের সাহস দিয়েছেন, ভাষা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আপনাদের অবদান অনস্বীকার্য। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই হতাশ, এটা বার্তা দিচ্ছে নিপুণভাবে। কিন্তু খেয়াল করেন, আমার মনে হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ। তারা প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, কিন্তু হতাশ আমার মনে হয়নি। যেদিন শেখ হাসিনা ভারতে চলে যান এবং তার উচ্ছিষ্টখোর এই কন্টেন্ট ক্রিয়েটাররা নাচছিল, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে বলে নাচছিল, সালমান মুক্তাদির, ওই 10 মিনিটস স্কুলের কি যেন আয়মান ফাইমানরা, তখন তৃণমূলের নেতাকর্মীরা কয়েকজন আমাকে দুঃখ প্রকাশ করে বলছিলেন যে নেত্রী আমাদের সাথে এটা কী করলেন। নেত্রীর জন্য এখন পর্যন্ত রাস্তায় আমাকে বলছেন ফোনে যে আমি রোড ডিভাইডের উপরে দাঁড়িয়ে আছি, এভাবে নেত্রী চলে গেলেন, আমরা কোথায় যাব। দুঃখ পেয়েছেন, হতাশ হননি। আমার সেই কথাটা মনে পড়লে খারাপ লাগে। ওই মানুষটার আমি তাকে কোনো জবাব দিতে পারিনি। আমি আওয়ামী লীগের কেউ হইলে, আওয়ামী লীগের রাজনীতি করলে আমি তাকে নিশ্চয়ই তার দায়িত্ব আমি নিতাম যে আপনি অমুক জায়গায় যান, এই করেন। আমাদের সমমনা নাস্তিক যারা বন্ধু রয়েছেন তাদের দায়িত্ব আমি নেই। তো প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, আমাদের অতিথি তারেক হাসান বিপ্লব, তার পক্ষ থেকে এখনও আমি কোনো রেসপন্স পাইনি। তিনি আমাকে কথা দিয়েছিলেন থাকবেন, কিন্তু তার একটি অসুবিধা হয়েছে, মানে একটা জিনিস তিনি হারিয়ে ফেলেছেন, সেটার জন্য তিনি আমাকে বলেছেন ভাই আমি একটু ঝামেলা পড়েছি। তো আমি জানি না তিনি যুক্ত হবেন কিনা, যুক্ত হতে পারেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বলে যাওয়ার ঘটনা কি ঘটেছে। তারপরে তারা লিখছে, দেখুন এইভাবে যে হতাশ বলে দেওয়া, মানে আপনি আত্মঘাতী। নিজের কর্মীদের কোনো রাজনীতি যারা করেন তারা, আচ্ছা বলেন তো এই কথা কেউ লেখে? যদি হতাশ হয়ও লিখবে, এটা লেখা উচিত? আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তো বেঁচে আছেন, নেতাকর্মী কি করবে না করবেন এটার এখানে কি বলা হচ্ছে যে দিশাহীন কর্মী সমর্থকদের সাহস দিয়েছেন, ভাষা দিয়েছেন, শক্তি দিয়েছেন। তাহলে শেখ হাসিনা কি করেছেন? আমি তো মনে করি শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমি যতদূর জানি, আমি তার বক্তব্য এত 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 বিচ্ছিন্নভাবে বক্তব্য দেন, লাইভে তাকে এমনভাবে প্রেজেন্ট করা, আমি পুরো বক্তব্য তার শুনতে পারি নাই। অথচ কথা ছিল তিনি তার একটা ফেসবুক ভেরিফাইড পেজ হোক, প্রোফাইল হোক, সেখানে নিয়মিত লিখবেন 5 লাইনে 4 লাইনে। বঙ্গবন্ধুর ভাষণগুলো দেখেন না রে ভাই, তিনি কি ওই 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 12 ঘরের নামতা পড়ে গেছেন? স্পেসিফিক কথাবার্তা বলেছেন, বক্তব্য ছিল সংক্ষিপ্ত। দীর্ঘ বক্তব্য কখনোই কারোর এগুলো হয় না। এই যে লাইভ আমি এখানে এক্সপ্লেন করছি, এক্সপ্লেনেশন বা কোনো শিক্ষক তার ক্লাস করাচ্ছে শিক্ষার্থীদের, এইটা হয় দীর্ঘ। কোনো নেত্রী, কোনো নেতা কখনো এইভাবে পেঁচায় না। আগে রাজনীতিটা শেখেন। এবং আমি শেখ হাসিনাকে দোষ দেব না। আমার এই লাইভটা এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে একটা প্রশ্ন করে, সহজ প্রশ্ন। আমাদের সবারই তো দাদি নানি আছেন, তাই না? ঠাকুমারা আছেন। তো সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের যখন মোবাইল ফোন, তারা কিন্তু বাটন ফোন ব্যবহার করেন, অনেকে মোবাইল ফোনই ব্যবহার করেন না। আমার নানি আমৃত্য, আমি দেখেছি তাকে, তিনি মোবাইল ফোনে কল রিসিভ করতে পারতেন না, বাটন ফোন। বলে দিতাম যে সবুজটায় চাপ দিতে হবে, তিনি পারতেন না। কল আসলে অন্য কারোর কাছে নিয়ে যেতেন যে আমার একটু ধরে দে। সেই জ্যেষ্ঠ মানুষদের আপনি যদি ধরেন হঠাৎ করে তার ওই বাটন ফোনে রিংটোন বাজতেছে না, কারণ হ্যাশ বা স্টারে চাপ পরে এটা সাইলেন্ট হয়ে গেছে, তিনি কিন্তু জানেন না এভাবে ঠিক করতে হবে কেমনে। আপনি জাস্ট ওই প্রোফাইল মানে ওইটা ঠিক করে দেন রিংটোন, তখন কিন্তু হেসে হেসে বলে আমার নাতি দেখছো মোবাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ বেশ বড় এক ইঞ্জিনিয়ার। এটা কারণ কি? নাতি বলে বা আপনি তার আত্মীয় বলে, উত্তরসূরি বলে তিনি এই প্রশংসা করেছেন না, তার কাছে এটা অনেক বড় সমস্যা। আপনি যেটা সাই করে ঠিক করে ফেলেছেন সে তো অবাক। আরে এটা জেনারেশন গ্যাপ, তাদের এটা ব্যর্থতা নয়, এটা হচ্ছে যে বয়স বিবেচনায় তিনি তার সময় যে জিনিসগুলো দেখেছেন সেই তুলনায় তিনি আসলে পিছিয়ে আছেন। শেখ হাসিনার আমার ধারণা তার তো বয়স আমাদের দাদি নানির বয়সে তিনি, তো তার তো এই টেকনোলজিতে পিছিয়ে থাকার কথা, থাকতেই পারেন তিনি। তো তাকে সমৃদ্ধ করবে কে? তিনি তো সাধারণ দাদি নানি না আমাদের, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী। তিনি এই দেশটাকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, এত তো বিশ্বের বাঘা বাঘা চোখ, রক্ত চোখ, লাল চোখ, তিনি পাশকাঠি কিন্তু দীর্ঘ একটা সময় বাংলাদেশে স্টেবল রেখেছেন। তার অবদান, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, আমার সেটা দেখে আনন্দ হয়। আমার পদ্মা সেতুর দিকে তাকালে মনে হয় এই ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতে কেউ বানানোর কল্পনা করবে না। দেখেন এই যে আসছে তো তারেক, মেট্রো রেল ফেল কিচ্ছু বানানোর সাহসই করবে না। ওটার জন্য আলাদা হ্যাডাম লাগে, আর ওই জন্য মজিবের কন্যা হইতে হয়, হ্যাঁ শাকের বেটি হইতে হয়।
এটাও শেখ হাসিনা প্রমাণ করছেন। আমি ওনার নিন্দুক ছিলাম, সমালোচক ছিলাম। যাই হোক, দেখেন তো ওনাকে সমৃদ্ধ করতে হবে কে? আমাদের আশেপাশে তো যারা আওয়ামী লীগের যেখানে পেজ ওখানে ছাগলের খামার শিবির বসে আছে, করবে কে? সম্ভব? আমি মিলেনিয়াল, অর্থাৎ আমার 1991 সালে জন্ম। আমি অনেক কিছু দেখেছি ছোটবেলায়। ভিসিবি, ভিসিআর দেখেছি। সেই ভিসিআরের টেপ প্যাচ লেগে গেলে সেগুলোকে ঠিক করে, কোথাও ছিঁড়ে গেলে কেটে জোড়া দিয়ে রোদে শুকানো যেন ভালো চলে, হেড পরিষ্কার করা, এগুলো। ক্যাসেট প্লেয়ার অন্যতম মাধ্যম ছিল, অডিও ডিভাইস। এরপরে আসলো অডিও মানে সিডি, কম্প্যাক্ট ডিস্ক, অডিও ডিভাইস। এরপরে আসলো ভিসিডি, তারপরে আসলো ডিভিডি, তারপরে ইন্টারনেট, ইউটিউব। এগুলো, এই ট্রানজিশনগুলো আমার চোখে দেখা। তো আমি এই পার্থক্যগুলো করতে পারি। একটা সময় আমার ছোটবেলায় বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও। বিবিসি বাংলার সংবাদ সেই 7:30টায়, প্রবাহ, এগুলো মানে শিশু মনে বেশ প্রভাব ফেলেছে। ছোটবেলা থেকে সিলেটে অবস্থান করেছি বলে ডিডি ন্যাশনাল, দূরদর্শন ন্যাশনাল বা লোকাল শিলচরের অনেকগুলো চ্যানেল, তারপরে ইন্ডিয়ান একটা চ্যানেল আসলো ডিডি মেট্রো, দূরদর্শন মেট্রো। সেখানে অনেক আধুনিক গান টান ছিল। আমরা এগুলো দেখে বড় হয়েছি। দুটো কালচার দেখেছি, হিন্দি ভাষাভাষীদের চিন্তাভাবনা কেমন দেখেছি, সিলেটিরা কীভাবে ভাবে, বাংলা কীভাবে, সেগুলো দেখেছি। ফলে এই যে আমাদের শিশু মন অনেকভাবে বিকাশিত হয়েছে, সেটা আমি আমার জেনারেশনেই অনেকে দেখতে পারেন। জেনজিকে তো দেখতেই পাই না, তারা এইভাবে উল্টাপাল্টা জিনিস করে। কারণটা কি? তাদেরকে তো আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এইভাবে বিকাশিত করার সুযোগ দেওয়া হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনা জোর করে ঢোকানো হয়েছে, যেগুলো তারা নিতে পারেনি। আমরাই তো বঙ্গবন্ধুর অনেক ভাষণ আমি শুনি নাই। আমার এখন খারাপ লাগে যে এই ভাষণ আমি আগে শুনি নাই কেন? কারণ আমাকে এই জিনিসগুলো এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে অগুরুত্বপূর্ণ। আমাদের ক্রেজ ছিল ছোটবেলায় মিস্টার বিন দেখার জন্য, আমাদের ক্রেজ ছিল আলিফ লায়লা। আমাদের একইভাবে ক্রেজ তৈরি করতে পারেনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর। যে সকল সিনেমা মুক্তিযুদ্ধকে নিয়ে হয়েছে সবগুলো ঠিকঠাক মতো হয়নি। আবার সরকারি অর্থায়নে সিনেমাগুলো অপব্যবহার হয়েছে, এগুলো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে স্কুলগুলোতে বাধ্য করে যা কিছু করা হয়েছে আপনারা জানেন। কোনো মন্ত্রী এলাকায় গেলে সেই এলাকার শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করে রাখা হতো। আমার কথাগুলো যদি মিথ্যা হয় আপনারা একটু জানাবেন প্লিজ। আমি এখনও বাংলাদেশের ভালো চাই, মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকি, আছি, যে কারণে আওয়ামী লীগের ভালো চাই। নিন্দা আমি করতে আসি নাই। তো সেই জায়গাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করেন, কোথায় কোথায় গ্যাপ ছিল, কোথায় কোথায় ব্যর্থতা ছিল। আওয়ামী লীগ যদি তার ব্যর্থতা না বোঝে তাহলে ঠিক করতে পারবে না। বলছিলাম সিআরআইয়ের কথা। সিআরআই তারা অর্থ নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বেঁচেছে, কিন্তু এই সিআরআই তন্ময় ও নিজেই জামাত শিবির বলে আমার মনে হয়। বুয়েটের তন্ময়ের ব্যাপারে আপনারা খোঁজ নেবেন, কারণ নুরুল হক নূরের যে মেহেন্দিয়ান সাফাদির ঘটনা, ওই সময় ওর অবদান অনেক কিছু ভাই রে আমরা টের পাই, আমরা গন্ধ পাই। আমরা রাজাকারের বাচ্চাদের গণজাগরণ মঞ্চে ডিল করে এসে, যদিও আমরা রাজনীতি কইরা ওইভাবে এক্সপিরিয়েন্স নাই, কিন্তু জামাত শিবিরের হাত থেকে নিজের জীবন বাঁচাইয়া চলছি। একের পর এক ব্লগার হত্যার পরে আমরা হয়তো ওই হত্যার লিস্টেই ছিলাম, কিন্তু বেঁচে তো ছিলাম রে ভাই। বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয়েছে, এবং জানি কিভাবে জামাত শিবির ভাবে, কিভাবে জামাত শিবির আঘাত করে, কিভাবে জামাত শিবির গুপ্ত হয়ে ঢোকে, এটা জানি। এবং এই কারণে মনে হয় সিআরআই ফিআরআই আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। আরেকটা আছে, ওরাও যদি আওয়ামী লীগের ছাগলের 3 নম্বর বাচ্চা এ টিমের সুশান্ত, ও সুশান্তর অতীতের দেখেন তো, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে দোয়েল ল্যাপটপ দিয়ে। দোয়েল ল্যাপটপ তখনকার তরুণদের যে স্বপ্নের ল্যাপটপ ছিল, 10,000 টাকায় ল্যাপটপ। সরকার ভর্তুকি দিয়ে ল্যাপটপগুলো দেবে এরকম। আগে রেজিস্ট্রেশন করতে হতো। আমরা কতজনই না রেজিস্ট্রেশন করেছি। যারা প্রথম ধাপে হাতে পেয়েছে ল্যাপটপগুলো এতই বাজে ছিল যে বাসায় নীতি নষ্ট হয়ে গেছে। তারপরে পরের লটগুলো আর দেওয়া হয়নি। কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, তরুণদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে। এই সেই সুশান্ত, এই সেই চোর। সে আওয়ামী লীগের এখন বিশাল নীতি নির্ধারক। অমি পিয়ালের মতো, আমি মদ খাওয়াকে খারাপ মনে করি না, কিন্তু যে মদ খেয়ে মাতলামি করে রাস্তাঘাটে গালাগালি করে বেড়ায় তাকে আমরা কি বলি? মাতাল বলি। হ্যাঁ, সিলেটে বলে মধুরি, মানে বাজেভাবে দেখানো হয়। যে জিনিস খেয়ে ঠিক থাকতে পারে না ওই জিনিস তার খাওয়া উচিত না। মদ খেয়ে এসে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে গালাগালি করে। এই টিম শেখ মুজিবুর রহমানের অন্যতম জীবনের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে, মানে 1 নম্বরেতে আপনি রাখবেন 7ই মার্চ। সেই 7ই মার্চের ভাষণকে ইসলামিক ভাগবাজারে কোরআন হাদিসের আলোকে 7ই মার্চ এগুলো প্রসব করে। আরে বেটা, বঙ্গবন্ধু বলছে যে আমি কোরআন হাদিসের আলোকে এটা করছি। ধর্মের রূপ দেশ কেন? এত একটা মহান অর্জন, বঙ্গবন্ধুর মতো অসাম্প্রদায়িক একজন মানুষকে
এভাবে ধর্মীয় মোড়কে নিয়ে কি প্রমাণ করতে চায়? মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ভারত। এখন যদি ভারতের বিজেপি বলে যে এটা শ্রীরাম আমাদের এই বিজয়ে এনে দিয়েছিল, তাহলে ধর্ম মানুষের অর্জনকে, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞাকে এসে দিয়ে দিচ্ছে কোরআন হাদিসের আলোকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। চিন্তা করেছেন কত বড় জামাতি, কত বড় বদমাইশ হলে পরে এখন আওয়ামী লীগের কোন টিমটা আছে যেখানে জামাত শিবিরে নাই? আপনি আমাকে বোঝাবেন কোনো মুক্তিযোদ্ধার সন্তান বা তার ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, কেউ হিন্দু হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, মুসলমান হইতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ এগুলোকে ধর্মীয় রূপ দিচ্ছ কেন? এগুলো তো রাজাকারদের কাজ ছিল। এগুলো তো পাক হানাদাররা কি বলেছিল? পেহলে উসকো মুসলমান বানাও, রেপ করে মুসলমান বানিয়েছিল। আমাদেরকে কি বলতো? আমরা হিন্দু বলতো, আমাদের মুক্তিযোদ্ধাদের কি বলতো? মালাউন বলতো। আরে বেটা, ধর্মীয় ট্যাগ তো দিয়েছিল রাজাকারেরা। তোরা কেন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে ইসলামীকরণ করতে যাচ্ছিস? আওয়ামী লীগের পতন এই ধর্মীয় রাজনীতি করতে যায় যে হয়েছে, মডেল মসজিদ বানাইতে যায়, মোল্লাদের খুশি করতে যায় চেষ্টা। যদি রাজাকারের বাচ্চাদের কেউ খুশি করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসতে পারতো, তাহলে আমি হতাম সেই প্রধান ব্যক্তি, এদের পা হাত ধরে বলতাম যে বাবারা তোরা বিপদে যাস না, আমাদেরই তো সন্তান। আরে এই রাজাকারের বাচ্চারা কারা? ওরা তো আমাদেরই ভাই বন্ধু। আমি তো মাদ্রাসায় পড়েছি, আমার খুব কাছের কিছু বন্ধু আছে যারা রাজাকার, আলবদর, আল শামস সে আদর্শে বিশ্বাস করে। আমি তাদের সাথে সম্পর্কচ্যুত করেছি, আমার কোনো ক্ষতি তারা করে নাই। জামাত শিবির হয়েও আমাকে ছোটবেলা একসাথে বড় হয়েছি অনেক কারণে, আমি তাদের সাথে কথা বলি না। আমাকে মেসেজ করে আমি রিপ্লাই করি না। আমি তাদেরকে অন্ততপক্ষে এই 5ই আগস্টের পরে তো নাই। আমার এক বন্ধু ছোটবেলা একসাথে পড়েছি স্কুলে, মানে মাদ্রাসা থেকে পড়ে তো আমি স্কুলে পড়েছি, সে ফ্রান্সে গেছে, আমার সাথে যোগাযোগ করেছে, ভাই আমাকে একটু হেল্প কর, ওইখানে রাজনৈতিক আশ্রয়। আমি সাধারণত আমার বন্ধু, আমার কাছের মানুষকে নৈতিকভাবে যদি পারি আমি হেল্প করি, কখনো আমি কাউকে ফেলে রেখে কোথাও যাইনি। পরিবার, আত্মীয় স্বজন তো নাই, থাকতেও নাই আর কি, তো আছেই বন্ধু বান্ধব। পরে দেখলাম ও রাজাকার। মানে তাও তো একটু হেল্প করা যায় কিনা ভাবছিলাম, যেই দেখলাম রাজাকার, ওর মানে এই জামাত শিবির এই জুলাই আন্দোলনকে মানে ওর নামই আমি ভুলে গেছি। এই যে জাস্ট কথায় মনে হলো বললাম। তো দেখেন, কিছু কিছু জায়গায় আপনাকে স্ট্রিক্ট হইতে হবে। রাজাকার, আলবদর, আল শামসে কোনো ছাড় নাই। আপনি তাদের বুঝে আপনি তাদের এই যে ধোলাই হওয়া মগজ আপনি ফেরাইতে পারবেন না। এটা যদি ফেরানো যাইতো তাহলে পৃথিবীতে এত জঙ্গিবাদ এগুলো থাকতো না। যখন মানুষ ইসলামিক সন্ত্রাসবাদের সাথে পরিচিত হয় তখন তাকে আর থামানো যায় না। পৃথিবীর ধর্মীয় সন্ত্রাসীদের লিস্ট করেন, দেখবেন 100টা জঙ্গি সংগঠন পাইলে 99টা আসছে ইসলাম থেকে। আপনি মুসলমান হইতে পারেন, আমি আপনার ধর্মকে সম্মান করলাম, কিন্তু এটা তো সত্য, এটা বাস্তবতা পুরো পৃথিবী জুড়ে। ধর্মের নামে বোমা বানানো যায়, আর বাংলাদেশে এই যে ইসলামিক সন্ত্রাসীদের রাস্তায় লেলিয়ে দেওয়া গেছিল, হাসিনা, মালাউন, হাসিনা ভারতের দালাল এগুলো বলেই তাদের বিশ্বাস করানো গেছে। শেখ হাসিনা যেহেতু বোরখা দেন না, বোরখা টোরখা একদম চোখ পর্যন্ত যদি ঢেকে রেখে প্রধানমন্ত্রী হতেন, কিছুদিন তারা বাহাবা দিত। তারপর বলতো খা মা, যারা যেটা বলে তুই নারী হইয়া প্রধানমন্ত্রী কেন, যা ঘরে যা, তোর কণ্ঠ শোনা যায়। এইভাবে মানে তাদের মূল উদ্দেশ্য আপনাকে বন্দী করবে। তো বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এত সুন্দরী, এত সুন্দর, মানে তার বেশভূষা দেখেন কি ব্রাইট, কি সুন্দর সম্ভ্রান্ত বাঙালি নারী। তো এগুলো দেখলে তো তাদের গায়ে, এবং এই ইসলামিকদের তো বলাই যায় যে শেখ হাসিনা দেখো কিন্তু মালাউন, এই দেখো হিন্দু, তার লেবাস দেখো। তো এইভাবে বিকৃত করা গেছে। এবং আওয়ামী লীগ এসে দেখেন তাদের এই ক্ষমা চাওয়ার, দুঃখ প্রকাশের স্ট্যাটাসটা পড়েন, মানে আমি আর পড়ছি না, এগুলো খুবই লাস্টে লিখেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এই ব্যবসায়ীদের আপনি কি বলবেন? এগুলোকে যদি আপনি দমন করতে না পারেন, আওয়ামী লীগের পতন অনিবার্য, এবং ধুকে এই টাকাটা কমতে থাকবে। এখন অনেকেই বলার চেষ্টা করছেন রাজনীতিবিদরা যে আওয়ামী লীগের 30% ভোট, তারা ভোট দিতে পারে। 30% তোরে বলছে কে? 30% আওয়ামী লীগ না আরও বেশি? তো সেই সংখ্যাটা কিন্তু কমতে থাকবে ধীরে ধীরে। যেভাবে একটা প্রজন্ম জেনজিরা বড় হলো মুক্তিযুদ্ধ না জেনে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো। আহারে, যেই নারীদের জন্য শেখ হাসিনা এত কিছু করেছেন, সেই নারীরা শেখ হাসিনার বিরুদ্ধে গালাগালি, অশ্লীল, গণভবন থেকে লুট করা অন্তর্বাস তারা যে নারীরা হাতে নিল, বিশ্বাস করে আমার খুব এগুলো দেখে আমার অনেক তৎকালীন, আপনারা জানেন আমার বন্ধু মহলের মধ্যে বা যাদের সাথে আমার উঠবস ছিল ডিজিটালি, তারা এই আন্দোলনে বেশ প্রভাবশালী, তাসলিম খলিল থেকে শুরু করে অনেকের ব্যাপারে জানেন, তাদের সাথে আমার অনেকগুলো শো, হৃদ্যতার ব্যাপারটি আপনারা জানেন। আমি
এই গণভবনের এই ঘটনা দেখা পরে মানে তারা তো খুব উল্লাস করছিল, সবাই, আমার প্রায় বেশিরভাগ বন্ধুরাই তখন উল্লাস করছিল। কেউ ছিল ছুপা, জানতাম না যে তারা, কিন্তু এই দৃশ্যটা গণভবন লুট দেখে, এবং একজন নারী, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, ভুল ত্রুটি থাকতে পারে, তখনও এই জুলাই আন্দোলনটা আমাদের কাছে স্পষ্ট না, পুলিশ আসলে কি করেছে, কিভাবে ফাংশন করেছে জানতাম না। বরং ওবায়দুল কাদেরের বক্তব্য, এই জুনাইদ পলকের ইন্টারনেট বন্ধ করে বন্ধ হয়ে গেছে বক্তব্য, এগুলো শোনার পরে কারোর আর আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিম্প্যাথি তো থাকারই প্রশ্নই আসে না, বরং বিরক্ত লেগেছে যে তোমরা কি আমাদের চোদনা ভাবো, আমরা বেকুব, আমরা বুঝি না ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যায়, আমরা বুঝি না ওবায়দুল কাদের যখন বলে ছাত্রলীগ একাই যথেষ্ট এদের দমন করার জন্য, আমরা বুঝি না হাসান মাহমুদের এই যে একই বিএনপি জামাত রাজাকার বলে 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 মুখে ফেনা তোলা, আমরা এগুলো বুঝি না। তো এই সময়টাতে চুপ ছিলাম, কিন্তু শেখ হাসিনার সাথে তার কাপড় চোপড় নিয়ে, আমি আদৌ জানি না ওগুলো তাঁরই কাপড় ছিল কিনা, যে কাজগুলো নারীরা করেছে, আমার তখন মনে হচ্ছিল এই বাংলাদেশের মানুষ নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। এবং মনে হলো যে শেখ হাসিনার মতো বেকুব বাংলাদেশে আর আছে, যেই বাঙালিরা তার বাবাকে মেরেছে, তার পুরো পরিবারকে নৃশংসভাবে মেরেছে, আমি যদি ওই পরিবারের সন্তান হইতাম, আমি রিভেঞ্জ নিতাম। এই বাঙালির একটারও আমি বিশ্বাস করতাম না, পারলে ক্ষতি করে পাছার মধ্যে আইকওয়ালা বাস ঢুকে খাড়া করে রাখতাম প্রত্যেকটা মাথার চোত্রে, আমার পুরো পরিবার ধ্বংস করে দেওয়া, আর আমি তোমাদের বিশ্বাস করব। শেখ হাসিনা আইসা আবার এই দেশে এই বাঙ্গুদেরকে বিশ্বাস করলেন তো করলেন, বাইসে বাইসে গাদ্দারগিরি পাশে রাখলেন। আরে খন্দকার মুস্তাক ভুলে যান কেমনে শেখ হাসিনা, পাশে দেখেন সবকটা রাজাকার, এই ওবায়দুল কাদের, এই হাসান মাহমুদ, এই গুড়া থেকে শুরু করে বুড়া, প্রত্যেকটা মাদার চোদ। এবং দেখেন সম্মানিত করা হয় নাই মতিয়া চৌধুরীকে, সম্মানিত করা হয় নাই সুরঞ্জিত সেনগুপ্তের মতো সৎ মানুষদেরকে, বরং তাদেরকে আওয়ামী লীগের মানে স্বর্ণালী সময় তাদেরকে চোর সাব্যস্ত হতে হয়েছে, কালা বেড়াল সাব্যস্ত হতে হয়েছে। ধরলাম ব্যারিস্টার সুমন বাটপার, তাকে তো নমিনেশন দেওয়া হয় নাই, এটি তো বাস্তবতা। আজকে সাফার করছে তারা। শাহরিয়ার কবিরের মানুষ মতো সাংবাদিককে কোন পুরস্কারটা তাকে পুরস্কৃত করা হয়েছে? দালালদেরকে 21 পদক, স্বাধীনতা পদক। হায়রে আওয়ামী লীগ, কতগুলো ভুলের কথা বলবো, হারে এগুলো তো অন্যায়, যথারীতি মহা অন্যায় করেছে আওয়ামী লীগ। তো আর কি বলবো, তেমন কিছু বলার নেই। দুঃখ অনেক জায়গায়, যে দেখেন একের পর এক ভুল। আমি সত্যি আমার পরিবারকে যদি এভাবে নৃশংসভাবে হত্যা করতো, আমি মানে ওই বললাম, আমি সাধারণত অ্যাক্টিভিস্ট, কিন্তু শেখ হাসিনা আমার আত্মীয় স্বজন কিচ্ছু না। আমার দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস যখন প্রদর্শন করেছে, আমার তখন মনে হচ্ছিল যে এই বাঙালি এগুলোর জন্য কোনোদিন কথা তো বলবোই না, বরং এদের সর্বোচ্চ ক্ষতি হোক, আমি এটা চেয়েছিলাম। পরক্ষণে আর পারি নাই। দিন শেষে তো আমি তো ওই ভূমির, ওই দেশের মানুষ খারাপ হইতে পারে, ওই মাটি তো আমার, ওই মাটিতে এসে বোমা পড়বে, ওই মাটিটা কেউ মানে গরিবের বউ সবার ভাবি হবে, এটা ব্যাটল গ্রাউন্ড হবে, আমেরিকা এসে ওই মানে এটা তো হইতে দিতে পারি না রে ভাই। ও নদীর তো কোনো দোষ করে নাই, ওই দেশের পাখি, ওই দেশের অন্য প্রাণী, গাছপালা, সবুজ শ্যামল, এগুলো কেউ অন্যায় করে নাই। আমি পরে আর পারি নাই। আমার মনে হচ্ছিল যে আমি খুব রিভেঞ্জ নেই। এই যে জামাত শিবিরই এদের জন্য একদম পারফেক্ট, এদের জন্য জামাত শিবির দরকার। বস্তার মধ্যে আটকে পাছার মধ্যে এই নারীগুলো, যেগুলো মানে শেখ হাসিনাকে খামা বলে গালি দিয়েছিল, যে পাছার মধ্যে টাস টাস করে বাড়ি দেবে, পাছা লাল করে বাইন্দে রাখবে রাস্তার মধ্যে, গণধর্ষণ করবে, এগুলোই ওরা ডিজার্ভ করে। এবং জানেন তো ইরানে পর্দা না করলে সেই নারীদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে প্রথম তাদের শাস্তি হয় ধর্ষণ। আমি নারীর ধর্ষণ নিয়ে উল্লাসিত না, কিন্তু এটা নির্মম বাস্তবতা। ইসলামিক সন্ত্রাসীরা পুরো বিশ্বেই এটা করছে। আফ্রিকার দিকে তাকান, তা মুসলমানকে ধর্ষণ করে, জাস্ট ভিন্ন 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 আদর্শিক কারণে। 1971-এ পাকিস্তানি মিলিটারিরা আমাদের মা বোনদের ধর্ষণ করে নাই? আমরা মুসলমান ছিলাম না? মুসলমানকে আবার মুসলমান বানানোর জন্য বলেছিল, পেহলে উসকো মুসলমান বানাও।